আজ ৩০শে মার্চ। মাসটা শেষ হতে আর মাত্র একটা দিনই বাকি। গরম এখনও সেভাবে না পড়ায় আবহাওয়া বেশ মনোরম। ঘড়িতে এখন সময় রাত ৮:১১। এসেছি বর্ধমান স্টেশনে রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরব বলে। পরিচিত স্টেশন রাতের আলোয় সেজে ওঠায় দেখতে এখন অন্যরকম। আমাদের ট্রেন রাত ১০টায়, হাতে এখনও অনেকটা সময়। তাই ঘুরে দেখছিলাম বর্ধমান স্টেশন, আর চোখে পড়ছিল সারাদিনের পর বাড়ি ফেরা ক্লান্ত মানুষজন। ঘড়িতে এখন সময় রাত ১০:১০। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস সঠিক সময় মেনেই ঢুকছে বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম। ব্যাগপত্র নিয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে। আমাদের কোচ নাম্বার A1। সবার আগে নিজেদের সিট খুঁজে নিতে হবে। ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে ধীরে ধীরে এনজিপির দিকে রওনা দিল। আর অভ্যেস মতো নিরাপদ যাত্রার আশায় হাতটা একবার কপালে ঠেকিয়ে নিলাম। স্টেশনের ব্যস্ততা আর কোলাহলও মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। চলেছি সিকিমে। আগেও গেছি, তবে মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। সময় যে থেমে থাকে না, এবারের যাত্রা সে কথাই আরও একবার মনে করিয়ে দিল। মার্চের আজ ৩১ তারিখ। অনেক আগেই সকাল হয়েছে। শীত শীত ভাবটা এখনও রয়ে গেছে। সঠিক সময় মেনেই ট্রেন ঢুকছে শিলিগুড়ি স্টেশনে। আগেও অনেকবার এসেছি, তবে প্রতিবারের মতোই সেই একই রকমের ভালো লাগা মনে মনে বেশ বুঝতে পারছিলাম। সকালের শিলিগুড়ি স্টেশন এখনও সেভাবে ব্যস্ত হয়ে পড়েনি, তবে বরাবরই নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আমার বেশি পছন্দের। যে কোনো জায়গার জন্য বাস এবং শেয়ার গাড়ি এখান থেকে সহজেই পাওয়া যায়। শিলিগুড়ি স্টেশন থেকে মিনিট ৫-এর হাঁটা পথ পেরিয়ে এসএনটি বাস স্ট্যান্ড। গ্যাংটক, পেলিং, রাবাংলা সহ সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনি এখান থেকে বাস পেয়ে যাবেন। ভাড়া অনুযায়ী সেমি ডিলাক্স, ডিলাক্স এবং এসি বাসের ব্যবস্থা রয়েছে। সকাল ৬টায় বাস সার্ভিস শুরু হয়। গ্যাংটক যাওয়ার জন্য প্রতি আধ ঘন্টা অন্তর বাস পাওয়া গেলেও পেলিং বা রাবাংলায় যাওয়ার বাস কিন্তু দিনে মাত্র একটি। রেড বাস ওয়েবসাইটের থেকে অনলাইন টিকিট কেটে আসাই বেশি সুবিধাজনক বলে আমার মনে হয়। এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে গ্যাংটক, পেলিং, দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় যাওয়ার শেয়ার গাড়ির স্ট্যান্ড। শেয়ার গাড়িতে গ্যাংটক যেতে পার হেড ৪০০ টাকা, পেলিংয়ের জন্য পার হেড ৫০০ টাকা, আর দার্জিলিং যেতে পার হেড ২৫০ টাকার মতো পড়ে। এসএনটি বাস স্ট্যান্ডের সামনে রাস্তার অপর প্রান্তে ভারত পেট্রোলিয়ামের পাশ থেকেও কিছু শেয়ার গাড়ি ছাড়ে। ভাড়া একই, প্রয়োজনে কথা বলে নেওয়া যায়। চলেছি পেলিংয়ের পথে। আমাদের সাথে একদিনের জন্য সঙ্গী হয়েছে রাজেশ। ওর বাড়িও পেলিংয়ে। খুবই ভদ্র এবং ভালো একজন ড্রাইভার। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে কথা বলে নিতে পারেন। শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব ১৩০ কিলোমিটারের মতো। যেতে প্রায় ৪.৫ থেকে ৫ ঘন্টার মতো সময় লাগে। শিলিগুড়ি ন্যাশনাল পার্কের এই জঙ্গল ঘেরা রাস্তা হয়তো আপনাদের অনেকেরই পরিচিত। অনেকের অনেক স্মৃতি এই রাস্তাকে ঘিরে জড়িয়ে আছে। পৌঁছে গেছি তিস্তা বাজার। এবার পেরোতে হবে তিস্তা ব্রিজ। অর্থাৎ সকাল থেকে প্রায় ৫০ কিলোমিটার পথ আমরা যাত্রা করে ফেলেছি। এই ব্রিজ দার্জিলিং এবং কালিম্পংকে সংযুক্ত করেছে। তিস্তা বাজার থেকে মাত্র ৮ কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছেছি মিল্লি বা মিল্লি বাজার। এবার পশ্চিমবঙ্গকে বিদায় জানানোর পালা।
ব্রিজ পেরিয়ে আমরা ঢুকে পড়ব আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে। পৌঁছে গেছি জোরথাং, সাউথ সিকিমের বেশ বড় একটি শহর। আপনারা যদি শিলিগুড়ি থেকে পেলিংয়ের জন্য শেয়ার গাড়ি না পান, তাহলে এই জোরথাং পর্যন্ত এসে এখান থেকে আবার পেলিংয়ের জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন। জোরথাংয়ের আকার ব্রিজ, যা সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিমকে একসাথে যুক্ত করেছে। রঙ্গিত নদীর উপর তৈরি এই ব্রিজ পেরিয়ে পৌঁছতে হবে পেলিং। আর যদি নামচি বা রাবাংলার দিকে যেতে চান, তাহলে ব্রিজ না পেরিয়ে নয়াবাজার নামচি রোড ধরে সোজা এগিয়ে চলুন। প্রায় 5.5 ঘন্টার জার্নি করে অবশেষে এসে পৌঁছেছি পেলিংয়ে। এটি পেলিংয়ের মেন ক্রসিং। পেলিং মূলত 3টি ভাগে ভাগ করা: আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। এই 3টি ভাগই এই একই রাস্তার উপরেই পড়ে। আমি এখন আপার পেলিংয়ের রাস্তা ধরে হাঁটছি। খানিকটা গেলে মিডিল পেলিং এবং আরও কিছুটা এগোলে লোয়ার পেলিং। পেলিংয়ে আমাদের হোটেলের নাম হোটেল সারেডেনা। পেলিং চৌমাথার একদম সামনে। হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ছিমছাম এই হোটেলের খরচও সাধ্যের মধ্যে। ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, একবার কথা বলে দেখতে পারেন। আজ 1 এপ্রিল। সকাল সকাল বেরিয়ে পড়েছি পেলিংয়ের আশেপাশের বেশ কিছু জায়গা ঘুরে দেখব বলে। প্রথমেই চলে এসেছি পেলিংয়ের প্রধান আকর্ষণ স্কাইওয়াক দেখতে। স্কাইওয়াকের ঠিক সামনেই রয়েছে সাংহাচলিং মোনাস্ট্রি। পেলিংয়ের আপার হেলিপ্যাড গ্রাউন্ডের রোপওয়ে স্টেশন থেকে এই মোনাস্ট্রি পর্যন্ত তৈরি হচ্ছে রোপওয়ে। কাজ প্রায় শেষের মুখে, আর কিছুদিনের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। 17 শতকে লামা লাহাটসুন চেম্পো যে মঠ স্থাপন করেছিলেন, তা আজ সাংহাচলিং মোনাস্ট্রি নামে পরিচিত। সিকিমে যে কয়েকটি প্রাচীন মঠ রয়েছে, সাংহাচলিং তাদের মধ্যে অন্যতম। 17 শতকের তৈরি বেশ কিছু চিত্রকলা, মাটির তৈরি মূর্তি এই মঠে আজও সংরক্ষিত করে রাখা আছে। মঠ ঘুরে দেখে চলে এলাম স্কাইওয়াকের সামনে। পার হেড 100 টাকার টিকিট কেটে তবে ভেতরে ঢোকা গেল। একটা মস্ত হলঘর পেরিয়ে র্যাম্প দিয়ে খানিকটা উপরে উঠে এসে স্কাইওয়াকের সামনে এসে পৌঁছানো যায়। প্রথমেই নজর কাড়ে গোল্ডেন কালারের বেশ কিছু প্রেয়ার হুইল। এখানে জুতো খুলে রেখে তারপর স্কাইওয়াকে প্রবেশ করতে হবে। বেশ কিছুক্ষণ স্কাইওয়াকে হাঁটাহাঁটি আর প্রচুর ছবি তুলে এগোলাম চেন রেজিংয়ের মূর্তির দিকে। আবহাওয়া পরিষ্কার থাকলে এই স্কাইওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর ভিউ পাওয়া যায়। এই স্কাইওয়াক তৈরি হয় 2018 সালে। বিশেষভাবে নজরে পড়বে প্রায় 137 ফিট উচ্চতার চেন রেজিংয়ের মূর্তিটি। এটি বিশ্বের সবচেয়ে উঁচু চেন রেজিংয়ের মূর্তি। বৌদ্ধ ধর্মে চেন রেজিং হলেন একজন শ্রদ্ধেয় বোধিসত্ত্ব, যিনি সমগ্র প্রাণী জগতের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। চেন রেজিংয়ের মূর্তির সামনে পৌঁছতে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয়। এরপর এক হলঘর পেরিয়ে ঘোরানো র্যাম্প ধরে সোজা উপরে উঠে পৌঁছে যান মূর্তির একদম পায়ের কাছে। এখান থেকে পাখির চোখে দেখে নিন সাংহাচলিং মোনাস্ট্রি সহ গোটা স্কাইওয়াক। এই অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুলবেন না। স্কাইওয়াক দেখে আমরা এগোলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে। 15 কিলোমিটারের মতো পথ, যেতে মিনিট 40-এর মতো সময় লাগে। আপেল বাগান
আগেও দেখেছি, তবে কমলা লেবুর বাগান এই প্রথম। মাথাপিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে তবেই অরেঞ্জ গার্ডেনে ঢোকা গেল। গার্ডেনের ভিতর কমলা লেবুর গাছ ছাড়াও আরও নানা ধরনের গাছ দিয়ে সুন্দর করে সাজানো। বাগানের মাঝ বরাবর বাঁধানো কংক্রিটের রাস্তা সোজা নেমে গিয়েছে রিম্বি নদীর পাড়ে। সেই রাস্তা ধরেই হাঁটা লাগিয়েছি। নদীর কাছাকাছি রাস্তার দুদিকে বেশ কয়েকটা দোকান রয়েছে দেখলাম। চা, ম্যাগি, অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে। তারই মাঝে রিম্বি নদী বয়ে চলেছে তার আপন খেয়ালে। এখন এপ্রিল মাস, কমলা লেবু হবার সময় নয়, তবুও ওনারা দুটো গাছ ট্যুরিস্টদের জন্য ছেড়ে রেখেছেন। অরেঞ্জ গার্ডেন দেখে আমরা চললাম খেচিওপেরি লেকের দিকে। এখান থেকে 12 কিলোমিটারের মতো পথ, মিনিট 20-25 লাগবে হয়তো। যেতে যেতে রাজেশ শোনাচ্ছিল খেচিওপেরি লেক নিয়ে নানা পৌরাণিক গল্প কথা। গাড়ি যেখানে নামালো সেই মেন গেট থেকে লেকে পৌঁছতে মিনিট 10 পথ হাঁটতে হয়, তবে তারও আগে কেটে নিতে হবে মাথাপিছু 30 টাকার টিকিট। পুরো রাস্তা প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো, গাছের ছাওয়ায় পথ চলতে ভালোই লাগবে। এই খেচিওপেল্লি লেক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে খুবই পবিত্র একটি জলাশয়, যা কিনা ইচ্ছা পূরণের লেক নামেও পরিচিত। এখানে সবার মনস্কামনা পূর্ণ হয়। এই লেককে ঘিরে অনেক গল্পকথা প্রচলিত রয়েছে। লেকের জলে কোনো পাতা ভাসতে দেখা যায় না। মনে করা হয় জলে পাতা পড়লেই পাখি এসে ঠোঁটে করে তুলে নিয়ে যায়। লেক থেকে মাত্র 200 মিটার কিন্তু খাড়া পথ ট্রেক করে পৌঁছে যাওয়া যায় লেক ভিউ পয়েন্টে। এখান থেকে লেককে দেখতে অনেকটা মানুষের পায়ের ছাপের মতো। পথে পাহাড়ের গায়ে একটি গুহাও চোখে পড়ল। লেক দেখে এগোলাম বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা ফলস দেখব বলে। রাস্তা ভালো নয়, 17 কিলোমিটার পথ পেরোতে 40 মিনিটের মতো সময় লাগলো। গাড়ি যেখানে নামাবে সেই মেন রাস্তা থেকে বেশ কিছু দোকানপাট পেরিয়ে খানিক উপরে উঠে এলে কাঞ্চনজঙ্ঘা ফলসের দেখা মেলে। পাহাড়ের উপর দিয়ে নেমে আসা জলধারা প্রবল বেগে বয়ে চলেছে নিচের দিকে। কাছে গেলে জলের ছিটায় ভিজতে পারে ক্যামেরা, তাই দূর থেকেই ছবি তুলে কিছুটা সময় কাটিয়ে ফিরে চললাম পরবর্তী গন্তব্যে। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে চলেছি বার্ড পার্কের পথে। ফলস থেকে বার্ড পার্ক প্রায় 25 কিলোমিটারের মতো পথ, যেতে ঘন্টাখানেক সময় লাগবে। পেলিং শহরের খুব কাছেই রয়েছে এই শিটকেয়ং বার্ড পার্ক। পার হেড 100 টাকার টিকিট কেটে পার্কে ঢুকে পড়লাম। বিভিন্ন প্রজাতির পাখি ছাড়াও নানা ধরনের গাছ দিয়ে সুন্দর করে সাজানো এই বার্ড পার্ক। রয়েছে এক বিশাল বড় খাঁচা, যার ভিতরে ঢুকে আরও কাছ থেকে পাখিদের দেখা যায়। জায়গায় জায়গায় সাইনবোর্ডে পাখিদের নাম ও বিবরণ দেওয়া আছে, যা থেকে পাখিদের পরিচয় পাওয়া যায়। এছাড়া রয়েছে সেলফি পয়েন্ট এবং একটি ক্যাফেট এরিয়া। ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়লে নেওয়া যেতে পারে খানিক বিশ্রাম। বার্ড পার্ক দেখে নিয়ে আমরা এগোলাম রাবডান্সের রুইন্সের দিকে। জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 800 মিটার হাঁটা পথ। খুব বেশি ট্যুরিস্ট এ পথে নেই, তাই নিজেরাই হাঁটা লাগালাম। (1670 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাবডান্সে ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। রাজা তেনসুং নামগায়াল 1670 খ্রিস্টাব্দে ইয়াকসাম থেকে
রাজধানী সরিয়ে আনেন এই রাব ড্যান্সে। এরপর দীর্ঘদিন ধরে এই রাব ড্যান্সেই ছিল নামগেয়াল রাজাদের রাজধানী। পরবর্তী সময় ভুটান এবং নেপালের গোর্খা আর্মির ক্রমাগত আক্রমণে 1814 খ্রিস্টাব্দে রাব ড্যান্সে ধ্বংসস্তূপে পরিণত হয়, যা আজ রাব ড্যান্সের রুইন্স নামে পরিচিত। বার্ড পার্ক এবং রাব ড্যান্সের রুইন্স দেখে আমরা এগোলাম আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান পেমিয়াংসি মোনাস্ট্রি দেখতে। কাল আমরা পেলিং ছেড়ে রা বাংলার দিকে এগোবো। বলতে বলতে চলে এলাম পেমিয়াংসি মোনাস্ট্রিতে। 1647 সালে লামা লাহাতসুন চেম্পো এই মঠ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময় রাজা চাদর নামগেয়ালের রাজত্বকালে মঠ সম্প্রসারিত করা হয়। সিকিমে প্রাচীন এবং প্রধান মঠগুলোর মধ্যে এই পেমিয়াংসে মঠ হল অন্যতম। পেমিয়াংসি ঘুরে দেখে আমরা ফিরে চললাম আমাদের হোটেলে। এরই সাথে আমাদের পেলিং ভ্রমণ শেষ হলো। এর পরের পর্বে আপনাদের নিয়ে যাব নামচি, চারধাম, তারেভির, সানড্রুপসে মোনাস্ট্রি হয়ে রা বাংলা। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।